আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, এখন কি ক্লিয়ার? সাউন্ড কি শোনা যায়? সাউন্ড প্রবলেম হচ্ছে তাই তো? এখন কি সাউন্ড শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এখন কি সাউন্ড শোনা যায়? সাউন্ড ক্লিয়ার কিনা? এখন কি সাউন্ড ক্লিয়ার? সাউন্ড নাই স্যার, স্যার কোনো কথা শোনা যায় না। হঠাৎ করে কি হলো? হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। একজন বলছেন জি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওকে ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের 19তম নিবন্ধনে চাকরি পাওয়ার যে যুদ্ধ, যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা স্থির থাকবো ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে। এই সংগ্রামে সংগ্রামী বিসিএস ক্যাডার সাইফ স্যার আপনাদের পাশে আছে, সাথে আছে, সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই যে নিবন্ধনে প্রিলিমিনারিতে পাশ করার জন্য যে 40 নাম্বার দরকার হয়, এই 40 নাম্বারের জন্য আমাদেরকে সংগ্রাম করতেই হবে। এই যে টোটাল যে পরীক্ষার্থী 18 থেকে 22 লক্ষ আছে, আপনারা মনে করছেন যে এটা খুবই সহজেই পাওয়া যাবে। বিষয়টা আসলে একেবারেই এরকম না। প্রতি বছর নিবন্ধন পরীক্ষা দেয় 22 লক্ষ, 18 থেকে 22 লাখ। এর মধ্যে টেকায় হচ্ছে মাত্র 2 লাখের মতো, 2 থেকে 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ ধরেন। তাহলে 25%-এর কম স্টুডেন্ট চাকরি প্রার্থী টেকানো হয়। সুতরাং কত টেকানো সেটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমরা সর্বোচ্চ নাম্বার পেয়ে টিকতে চাই। আমরা 100-র মধ্যে 80 পেয়ে টিকতে চাই। আমরা কেন 40? ভাই, স্বপ্নটাকে সবসময় বড় করতে হবে। যত বড় স্বপ্ন হবে তত বড় আমাদের জন্য ভালো। আমি যদি 20 তলা বিল্ডিং এ ওঠার স্বপ্ন দেখি, অন্তত 10 তলায় উঠতে পারবো। আর 10 তলায় ওঠার স্বপ্ন দেখলে উঠতে পারবো 5 তলায়। 5 তলায় ওঠার স্বপ্ন দেখলে উঠতে পারবো 2 তলায়। আর স্বপ্ন যদি হয় 2 তলায় ওঠার, তাহলে আমাদের জায়গা কিন্তু স্থগিত তলায় হবে, আর কোথাও হবে না। এই জন্য আমাদের স্বপ্নটা সবসময় বড় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটাকে সবসময় বড় করতে হবে। এই যে যুদ্ধে, এই যে সংগ্রামে আপনাদের সাইফ স্যার সবসময় পাশে থাকবে, আছে। নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন পর্যন্ত, প্রিলিমিনারি পরীক্ষা হবে সকাল 9টায়, আমরা তার আগের দিন রাত 1টা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিব ইনশাআল্লাহ এই ব্যাচ থেকে। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে গণিত লেকচার 1। গণিতের শূন্য থেকে একেবারে বেসিক থেকে আমরা পড়ব। এই গণিতের ক্লাসটা আমাদের কন্ডাক্ট করবেন, পরিচালনা করবেন আমার কলিগ, আমার সহকর্মী, 40তম বিসিএস ক্যাডারমেট। তিনি একজন বিসিএস ক্যাডার, গণিতের জাদুকর, একেবারে শূন্য থেকে গণিত পড়ান, জনাব কায়সার স্যার। স্যার আমাদের সাথে এই মুহূর্তে রেডি আছেন, প্রস্তুত আছেন। জাস্ট ম্যাটার অফ মিটিং উইথ ইউ ইনশাআল্লাহ। জাস্ট ম্যাটার অফ মিটিং। ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসছেন আমাদের কায়সার স্যার, আমাদের মাঝে চলে আসবেন। আমরা সবাই স্যারকে ওয়েলকাম করছি, স্যারকে। স্যার আমাদের মাঝে এখনই চলে আসবেন। আমি আপনাদের আজকে ক্লাস নিব না, আমি আপনাদের সাথে ক্লাস করব। ক্লিয়ার? আপনারা একেবারে শূন্য থেকে ওয়েট করতে হবে। কোনো কিছু না বুঝলে বলবেন, কমেন্ট করবেন। আমরা কমেন্ট দেখে দেখে আপনার উত্তরগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে? আর আজকে যেটা হবে সেটি হলো যে পরীক্ষার পরে, এই ক্লাসের পরে কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ আমাদের সন্ধি এবং হচ্ছে বিরাম চিহ্নের উপরে পরীক্ষা হবে। স্যারকে ওয়েলকাম করছি। স্যার কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কায়সার স্যার একটু ঠান্ডাই তো, একটু ঠান্ডা লাগছে মেবি। স্যারকে একটু ঠান্ডা লেগে গেছে। আলহামদুলিল্লাহ স্যার চলে আসছে আমাদের সাথে। একটু উপরে নেন, হ্যাঁ মাইকটা একটু উপরে নেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, পান চাইলাম পান দিলা না, তোমার সনে কিসের পিরিতি। হ্যাঁ গো, তোমার সাথে কিসের পিরিতি গো, তোমার সনে কিসের পিরিতি। এই গানের জনক হচ্ছে আমাদের আমির কায়সার স্যার। স্যারের সাথে আজকে আশা করছি সেশনটা অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নিবন্ধনের শেষ পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার আগের দিন পর্যন্ত, আগে রাত পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জাস্ট আমরা ক্লাস করতে থাকি।
আমি স্যারকে দিয়ে দিলাম, স্যার আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের সবাই কংগ্রাচুলেশন দিচ্ছে এই মুহূর্তে। সাউন্ড কি ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ, সাউন্ড এভরিথিং ইজ ক্লিয়ার। ভালো কাটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নিবন্ধনের আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। ধন্যবাদ জানাচ্ছি সাইফ স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের গণিত ক্লাস, আপনাদের নিবন্ধন ব্যাচের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আজকে প্রথম গণিত ক্লাস। তো গণিত আমরা বেসিক থেকে শুরু করব। সাইফ স্যার যেভাবে বলছিলেন, আমরা গণিত সবসময় চেষ্টা করব যে একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য। তার আগে প্রথম দিনের ক্লাস যেহেতু আমি দু চারটে কথা বলে নিই। গণিত বিষয়টা হচ্ছে, আপনাকে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে পরীক্ষার হলে কিছু কিছু গণিত আছে যে গণিতগুলো আপনাকে লোভ দেখাবে, অনেক বড় বড় গণিত, সেই লোভে পড়া যাবে না। আপনাকে প্রথমত টার্গেট নিয়ে পড়তে হবে যে আমি আসলে কতটুকু অ্যান্সার করতে চাচ্ছি, কতটুকু আমি সলভ করতে চাচ্ছি। আপনার 20টা ম্যাথ কোনো একটা চাকরির পরীক্ষায় থাকলে সেখানে আপনাকে 2টা একটা ম্যাথ ছেড়ে আসার মন মানসিকতা প্রথমে তৈরি করতে হবে। কিভাবে? আপনার কিন্তু চাকরির পরীক্ষাটা হচ্ছে, বিশেষ করে এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে সময়ের সাথে খেলা করা। তো এই সময়টা আপনার এমনভাবে মেনটেন করতে হবে যাতে অন্যান্য যে সহজ প্রশ্ন আছে সেই সহজ প্রশ্নের উত্তরগুলো আপনি টাইমলি দিতে পারেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সবসময় শর্টকাটের চিন্তা ভাবনা করি। শর্টকাট আপনি তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনার বেসিক ধারণাটা ক্লিয়ার হবে। বেসিক যদি ক্লিয়ার না হয় তাহলে শর্টকাট আপনি অ্যাপ্লাই করা শিখলেও সেটা হবে ক্ষণস্থায়ী, আপনি মনে রাখতে পারবেন না। চাকরির প্রতিযোগিতা আপনি এখন জানেন যে কতটা যুদ্ধ, কত বড় ধরনের একটা যুদ্ধ। তো এই ক্ষেত্রে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই বেসিকটাকে স্ট্রং করতে হবে। তো যেহেতু এই ব্যাচটা হচ্ছে নিবন্ধনকে টার্গেট করে, তো নিবন্ধন রিলেটেড যে প্রকারের অঙ্ক আসে, নিবন্ধন রিলেটেড যতটুকু বেসিক পড়ানো দরকার সেটা আমরা পুরোটা এখান থেকে আপনাকে কভার করে দেব ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা যখন পড়াতে থাকি তখন দেখা যাচ্ছে যে একটা টপিকের একটা বিষয়ে যখন আমরা টাচ করি তখনই আপনারা কমেন্টে অনেক অহেতুক কমেন্ট করেন। আমি অনুরোধ করব, ক্লাসটাকে যদি আমরা ফ্রুটফুল করতে চাই এবং কম সময়ে বেশি কিছু শিখতে চাই, অহেতুক কোনো প্রকার কমেন্ট আমরা করব না। আমি আপনাদেরকে ফ্লোর দেব, যখন ফ্লোর দেব তখন আপনারা আপনাদের মতন করে নিজেদের মতন করে প্রশ্ন করবেন, বা আমি যদি কোনো কিছুর অ্যান্সার চাই সেটার অ্যান্সার আপনারা দিবেন, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা দেখা যাচ্ছে যে উপভোগ করতে পারবো। আর গণিতটাকে যত বেশি উপভোগ করতে পারবো, গণিতে তত বেশি ভালো লাগা আমাদের তৈরি হবে, ঠিক আছে? আমি যে খুব বেশি জানি তা কিন্তু না। স্যার যেভাবে বলতেছিলেন আমি আসলে অত বেশি জানি না, কিন্তু আমি যা জানি, আমরা যা জানি, আমরা যেভাবে সফলতা অর্জন করেছি, আমরা জাস্ট চাই আপনাদের সাথে শেয়ার করতে, যাতে ওই জিনিসটা কাজে লাগিয়ে আপনিও সফল হতে পারেন। এমন হতে পারে যে আপনি আমাদের চেয়েও ভালো করলেন, করতেই পারেন, এটাও স্বাভাবিক কিছু না। এবং আমি বিশ্বাস করি যারা যারা আপনারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকেই মেধাবী। শুধু মেধাটাকে, যে জংটা ধরে আছে সেই জংটা আপনার ছাড়াতে হবে, ঠিক আছে? 3টা জিনিস আপনার খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে পেছনের কথা আর ভাববেন না। পেছনে যে সময়টা গেছে, যে সময়টা আপনি অবহেলায় হেলায় কাটিয়ে দিছেন সময়ের কথা, সেই সময়ের কথা আর ভাবার দরকার নাই। যেটুকু আপনার পড়া আছে সেইটাকে হাতে নিয়ে আপনি যুদ্ধে নেমে পড়েন। অর্থাৎ এই বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যে কাজটা আপনার হাতে আছে সেই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে যার সামনে আপনি বসে আছেন, যার সামনে আপনি কথা বলতেছেন, যার সাথে, সেই মানুষটা খুবই গুরুত্বপূর্ণ। আর গণিতে হয়তো অনেকেরই ভীতি আছে। আমি যদি এখন কমেন্ট চাই, আপনারা এখানে তো অনেক সদস্য আছেন, প্রায় 5000-এর মতন। তো প্রত্যেকেই বলবেন যে, প্রায় অধিকাংশই বলবেন, প্রত্যেকে না বললে অধিকাংশই বলবেন যে স্যার গণিত দেখে ভয় লাগে, গণিত ভালো লাগে না, গণিত বুঝি না, গণিতে সমস্যা। আমি আপনাকে বলি যে গণিতে আপনাকে পিএইচডি করতে হবে না। চাকরির গণিত এগুলা কিন্তু আহামরি কোনো গণিত হয় না।
আপনি গণিত পাশ করে আসেননি, 9-10-এ কিন্তু গণিত পড়ছেন, এখন অধিকাংশ গণিতই হচ্ছে সেই 9-10 থেকে। তা আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবাই ক্লাসটাকে এনজয় করবেন এবং আমাকে সর্বোপরি সহায়তা করবেন, কারণ আপনাদের হেল্প ছাড়া ক্লাস ভালো নেওয়া সম্ভব না। আপনারা এত এত সদস্য আছেন, যদি গ্রুপ এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আমি ক্লাস ঠিকঠাক মতো নিতে পারবো না। এই জন্য আপনারা নিজেরাই সহায়তা করবেন, যার যার অবস্থান থেকে যতটুকু দরকার সেইটাই আপনারা জানার চেষ্টা করবেন, ঠিক আছে? আর সেই সাথে আমি যখন কোনো একটা কিছু জানতে চাইবো বা কোনো একটা কমেন্ট করব, কোনো একটা কিছু আপনাদেরকে আমি চাইবো, তখন আপনারা সাথে সাথে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। এবং যার সমস্যা, আমি যদি সমস্যার কথা বলি তখন সাথে সাথে সমস্যার বিষয়টা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যাতে আমরা সাথে সাথে সেটা আবার সমাধানও করতে পারি। তার কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে সংখ্যা তত্ত্ব বা বাস্তব সংখ্যা বা সংখ্যার ধারণা এবং গড়ের উপর। বাস্তব সংখ্যা যেহেতু প্রথম ক্লাস যেহেতু, সেহেতু আমরা কয়েকটা বিষয় এখানে প্রথমে একটু বেসিক হিসেবে জেনে নেব। আমরা অঙ্ক এবং সংখ্যা এই দুইটা বিষয় নিয়ে প্রথমে একটু কথাবার্তা বলে নেব। আমরা জানি যে যত কার্যকলাপ করতেছি গণিতে সবগুলাকে আমরা এক ভাষায় বলি অঙ্ক। তো অঙ্কটা কোথা থেকে আসলো? অঙ্ক এবং সংখ্যা, সংখ্যা তত্ত্ব থেকে। অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীক বা চিহ্নকে বলা হয় অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা? 10টি। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক বা চিহ্নকে বলা হয় অঙ্ক। অঙ্ক দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সার্থক অঙ্ক, আর একটা হচ্ছে সহায়ক বা অভাব জ্ঞাপক অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে এই 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে সার্থক অঙ্ক, আর সহায়ক অঙ্ক হচ্ছে শুধু 0। ওকে, আচ্ছা, এবার সংখ্যায় আসি। সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয়। 2 বা ততোধিক অঙ্ক মিলে একটি সংখ্যা গঠিত হয়। যেমন এখানে অঙ্ক ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বা 0। এখান থেকে যদি দুইটা তিনটা একত্রিত করি, যেমন 2, 3, 5 অর্থাৎ 235, এটা একটা সংখ্যা। আমরা যদি বলি 3, 0, 9 309, এটা একটা সংখ্যা। ওকে, অথবা আমরা যদি বলি 9, 5, 6, 2 9562, এটা একটা সংখ্যা। সেই সাথে অঙ্কের সাথে যদি আমরা টি, টা, কানা, কানি, ঘন্টা, হালি প্রভৃতি যুক্ত করি, তাহলে সেটা সংখ্যা হয়ে যাবে। যেমন এখানে ছিল 1, একটা অঙ্ক। যদি আমরা বলি 1টি, তাহলে সেটা কি হয়ে যাবে? সংখ্যা। এখানে ছিল 5 একটা অঙ্ক। 5 এর পরে যদি আমরা বলি যে 5 ঘন্টা, তাহলে সেটা হয়ে যাবে একটা সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক বা চিহ্নকে বলা হয় অঙ্ক। অঙ্ক দুই ভাগে বিভক্ত, সার্থক এবং সহায়ক। কতগুলো অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়? যেমন 2, 3, 5 235। অঙ্কের সাথে যদি আমরা টি, টা, খানাখানি, ঘন্টা, হালি প্রভৃতি যুক্ত করি, তাহলে সেটা সংখ্যায় পরিণত হয়। যেমন 1টি, 5 ঘন্টা ইত্যাদি। তাহলে অঙ্কগুলোও একসময় সংখ্যায় পরিণত হতে পারে। এই জন্য আমরা বলতে পারি যে সব অঙ্কই সংখ্যা হতে পারে, কিন্তু সব সংখ্যা অঙ্ক না। যেমন 235, এটা কি একটা সংখ্যা, কিন্তু এটা কিন্তু একটা অঙ্ক না। এখানে কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা অঙ্ক আছে। ওকে, একই রকম কিছু বিষয় ছিল আমাদের বায়োলজিতে। যেমন ছিল সকল, যারা সায়েন্সে পড়াশোনা করছেন, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। ইসলাম শিক্ষায় ছিল সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নয়।
কেমিস্ট্রিতে ছিল সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার না। তো ওইরকমই একটা বিষয়, সব অঙ্কই সংখ্যা হতে পারে কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। এই পর্যন্ত কারো কোনো কথা আছে? অনেকে রিকোয়েস্ট করছেন যে স্যার লেখা একটু বড় করে লিখেন। আচ্ছা আমি চেষ্টা করতেছি এরপরে আর একটু বড় করে লেখার জন্য। তবে আমার কাছেও মোবাইল আছে তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো বোঝা যায়। ওকে, আচ্ছা এই পর্যন্ত ঠিক থাকলেই হলো। একজনে কমেন্ট করছেন কে? শারমিন সুলতানা। ওকে, আচ্ছা যেহেতু ঠিক আছে আমরা সামনে আগাবো। ঠিক আছে, যে পর্যন্ত পড়াবো যতটুকু পড়াবো ওইটুকু আপনি ভালোভাবে ধরবেন। আপনি ফিউচার এবং পাস্ট এই দুইটা এখন এই মুহূর্তে টোটালি চিন্তা করবেন না, বর্তমান নিয়ে ভাববেন। যা হচ্ছে যতটুকু হচ্ছে সেটা বুঝতে পারতেছি কিনা। ওকে, আচ্ছা এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে নিবন্ধনের চাকরি পরীক্ষায় যেখান থেকে প্রতিনিয়তই প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা ছোটবেলায় শিখছি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। এখন পি বাই কিউ আকারে কাদেরকে প্রকাশ করা যায় ছোটবেলায় আমরা শিখছি কিন্তু এটার কোনো ব্যাখ্যা জানি না। আপনি আজকে মূলদ সংখ্যার 5টা বৈশিষ্ট্য খুব ভালো করে শিখে যাবেন। এখান থেকে আপনি মূলদ চিনবেন, আর মূলদ চেনা মানেই অমূলদ পৃথক করতে পারবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। যেমন 0, 1, 2, 3 অথবা -1, -2, -3 যাই হোক এগুলো সবই কি মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। এর মানে কি? এর মানে হচ্ছে কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই। যেমন 4 কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই পূর্ণ সংখ্যা +-2 অর্থাৎ পূর্ণ সংখ্যা পাচ্ছি। অথবা 9 কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো +-3 পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো যে √4 অথবা √9 অথবা √16 এগুলো সবই কি এক একটা মূলদ সংখ্যা। নাম্বার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। ঘন সংখ্যার ঘনমূল। পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। ওকে, এর মানে কি? দেখেন কিছু কিছু সংখ্যা আছে যেমন 3 গুণন 3 অর্থাৎ 3 তিরিক্ষে 9 3 9 27। এটাকে লিখতে পারি আমরা 27 কে ভাঙাইলে লিখতে পারি 3 গুণন 3 গুণন 3। আবার যদি 27 এর ঘনমূল করি, ঘনমূল চিহ্ন কোনটা? এখানে 3 বসাইলে পরে সেটা ঘনমূল চিহ্ন হয়, তাহলে আমরা পাবো একটা পূর্ণাঙ্গ 3। 27 কে ঘনমূল করলে পারবো আমরা 27 কে ভাঙাইলে পাবো 3 গুণন 3 গুণন 3, আর এই 3⁻⁴ সমান হচ্ছে শুধু 3 পাবে। তাহলে আমরা ঘনমূল 27 এইটাকে বলতে পারবো মূলদ সংখ্যা। আবার 64 এর যদি ঘনমূল করি তাহলে আমরা পাই শুধু 4, 4 4 16, 4 16 64। তাহলে এই সংখ্যাটাকে বলবো আমরা 4 4 16, 4 16 64। তাহলে এই সংখ্যাটাকে বলবো আমরা পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল যেহেতু হয়েছে তাহলে আমরা এটাকে বলবো মূলদ সংখ্যা।
তারপরে আমরা বলতে পারি সকল সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক যুক্ত। সসীম দশমিক বলতে কি বুঝি? যে সমস্ত সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, যেমন যদি বলি 1.5 অথবা 2.343, দেখেন এটা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা শেষ হয়ে গেছে, তখন এটাকে বলতে পারবো আমরা মূলদ সংখ্যা। 5 নম্বর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল আবৃত দশমিক যুক্ত সংখ্যা। এই 5টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। আবৃত দশমিক যুক্ত সংখ্যা। আবৃত দশমিক মানে আমরা ছোটবেলায় পড়ছি না, পৌনঃপুনিক যাদের থাকে, পৌনঃপুনিক যাদের থাকে, পৌনঃপুনিক বলতে যে সংখ্যাটা বা যে অঙ্কটা পুনঃ আসে, ঠিক আছে? যেমন ধরেন 1 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.333, এটা কিন্তু শেষ হবে না, যেতেই থাকবে। আর এই জন্য আমরা লিখতে পারবো 0.3 নিয়ে তার উপর একটা পৌনঃপুনিক চিহ্ন, অর্থাৎ এই 3টা বারবার আসতেছে। তাহলে এই সংখ্যাটাও কি আবৃত দশমিক যুক্ত সংখ্যা, আর এই জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার আমরা 5টা বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, কারণ এটাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যাই পাবো। পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, কারণ এটাকে ঘনমূল করলে আমরা পূর্ণ সংখ্যাই পাই। সসীম দশমিক যুক্ত সংখ্যা, দশমিকের পরে নির্দিষ্ট ঘর আছে। সকল আবৃত দশমিক যুক্ত সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা আছে তার মাঝে পৌনঃপুনিক আছে বা একই অঙ্ক বারবার আসতেছে, পুনঃ আসতেছে। এই 5টা বৈশিষ্ট্য যদি আমাদের মনে থাকে, যে কোনো প্রকারে মূলদ সংখ্যা আমরা চিহ্নিত করতে পারবো। আর মূলদ সংখ্যা চিহ্নিত করতে পারলে অমূলদ চিহ্নিত করা কোনো বিষয়ই না আমাদের জন্য। ওকে, কোশ্চেন প্র্যাকটিস দেব। কোশ্চেন প্র্যাকটিস দেব মূলত বুঝতে পারছি। আমি সাধ্যমতো বড় করেই লিখছি, আপনারা একটু চেষ্টা করেন। আমার কাছে ফোন আছে তো আমি দেখতে পাচ্ছি। আপনারা ক্লাস করার সময় আরেকটু সিনসিয়ার হবেন, বুঝতে পারছেন? কারণ আপনি মনে করবেন যে বিষয়টা আপনার জন্য খুবই জরুরি, তাহলে এই ছোটখাটো যে সমস্ত বিষয় আপনার কাছে প্রবলেম মনে হয় ওগুলো প্রবলেম না, ঠিক আছে? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। এই যে আমরা ডেফিনিশনে বললাম যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এখানে দেখেন সবগুলা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন প্রত্যেকটার নিচে কিন্তু মনে মনে 1 আছে। 1 থাকা মানে কি উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর লেখা যাবে। আর পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল, এটাকে ভাঙাইলে পাবো 2, 2 নিচে মনে মনে 1 আছে, এখানে পাবো 3, 3 নিচে মনে মনে 1 আছে। 1.5 কে ভাঙাইলে কি পাবো 15/10। সবগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখন এর বাহিরে যা যা আছে সবগুলা কি অমূলদ সংখ্যা। আমি একটা মুছে দিচ্ছি, এখন আপনাদেরকে একটু প্র্যাকটিস দিচ্ছি, দেখি কেউ বলতে পারেন কিনা। যেমন আমরা যদি বলি, এখান থেকেই বলবো, আমরা যদি বলি √2, এটা কি ধরনের সংখ্যা? দ্রুত কমেন্ট করেন। আমরা 5টা-7টা কমেন্ট দেখব। হাসিবুল হাসান মূলদ, দেখেন এখনই হাসিবুল হাসান মূলদ বলে ফেলছে। এটা কি মূলদ সংখ্যা? 2 কে রুট করলে পরে আমরা পূর্ণ সংখ্যা কি পাবো না। আর বাদ বাকি সবাই সাইফুল ইসলাম রুবেল অমূলদ, হালিমাতুস সাদিয়া জৈব যৌগ, মনিরুজ্জামান, মঞ্জিলা ভুল করছে আবার, সুমাইয়া, হ্যাঁ অধিকাংশই অমূলদ কমেন্ট করছে, 2-1 ব্যতীত। √2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু 2 কে রুট করলে পরে আমরা পূর্ণ সংখ্যা পাই না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা দেখেন এখানে কি বলছিলাম
যেখানে পূর্ণ বর্গ সংখ্যা, যাদেরকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো, এইটাকে বর্গমূল করে কিন্তু আমরা পাচ্ছি না। অনুরূপভাবে আমরা যদি √5 বলি, তাহলেও সেটা কি হবে? অমূলদই হবে। এগুলো সবই কি হবে? অমূলদ। মোদ্দা কথা, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল করলে সেটা অবশ্যই অমূলদ হবে। এবার আমরা মৌলিক সংখ্যায় আসবো। মূলদ থেকে কিন্তু অমূলদটা আমরা ইজিলি বুঝতে পারলাম। ওকে, যেহেতু মূলদ আমরা চিনতে পারলাম, অমূলদ কি হবে? এর বাইরে যত প্রকার সংখ্যা আছে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। যেমন আরেকটা জিনিস যদি আমরা বলি, যদি 7√3 এটা কি ধরনের সংখ্যা? দেখি কমেন্ট করেন তো। 7√3 অমূলদ, অমূলদ, অমূলদ। এই টপিকটাকে 3 স্টার দিয়ে রাখেন। মূলদ সংখ্যা চেনার উপায় খুব ভালো করে নোট করে রাখেন। আমি মুছে দিচ্ছি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, এবার 5 স্টার দিয়ে রাখেন, একটা টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এখান থেকে অঙ্ক আসবেই। 5 স্টার দিয়ে রাখেন। মৌলিক সংখ্যা, প্রথমে আমরা ডেফিনেশনটা ক্লিয়ার করে নিই। যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। ভাগ করা যায় না, না নিঃশেষে ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করলে মিলে না, দশমিক আসে। যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি একটা সংখ্যা বলি যে 11, দেখেন 11কে 1 এবং 11 ছাড়া আর কোনো কিছু দ্বারা কিন্তু ভাগ করা যায় না। যদি বলি 13, 13কে কিন্তু 1 এবং 13 ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। যদি বলি 15, 15কে কত কত দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা এবং 15 দ্বারা। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা না, বাট এটা এবং এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার বিশেষ করে আমাদের যেটা বেশি কাজে লাগে সেটা আমরা ভালো করে জেনে রাখবো, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এবং সেটা কি কি। প্রথমে দেখব 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। ওকে, এখানে একটা সিকোয়েন্স মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে 44, 44, 22, 322, 321। 44, 22, 322, 321, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, এইভাবে। এবং 1 থেকে 10 পর্যন্ত 4টা কত কত? 4টা হচ্ছে 2, 3, 5 এবং 7। মনে রাখবেন 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 একক ধরা হয়। প্রথম মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 থেকে এবং পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ওকে, আর 3 এর পরে দেখেন 4 নাই, 5 আছে, 5 এর পরে 6 নাই, 7 আছে, অর্থাৎ একটার পরে একটা গ্যাপ দিয়া এই রকম মৌলিক সংখ্যার জোট যেটা গঠন করে এটাকে বলা হয় ত্রিজোট। পৃথিবীতে একমাত্র মৌলিক ত্রিজোট এটাই, 3, 5, 7 মৌলিক ত্রিজোট। ঠিক আছে, আর এটা হচ্ছে পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, সেটা কত কত? 13, 17 এবং 19। 21 থেকে 30 পর্যন্ত 23 এবং 29। 31 থেকে 40, 31 এবং 37। 41 থেকে 50, 41, 43 এবং 47। 51 থেকে 60, 53 এবং 59। 61 থেকে 70, 61 এবং 67।
71 থেকে 80, 71, 73 এবং 79, 81 থেকে 90, 83 এবং 89 এবং 91 থেকে 100 পর্যন্ত একটাই, সেটা কত? 97। ওকে, এখানে টোটাল 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি এবং এদের যোগফল হচ্ছে 1060। এই জিনিসটা একটু মনে রাখবেন। 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি এবং এদের যোগফল হচ্ছে 1060। ওকে, এবং একটা জিনিস মাথায় রাখবেন, মৌলিক সংখ্যা হইতে গেলে সেই সংখ্যার শেষে অবশ্যই 1, 3, 7 অথবা 9 থাকবে। মৌলিক সংখ্যা হইতে গেলে ওই সংখ্যার শেষে অবশ্যই 1, 3, 7 এবং 9 থাকবে। অর্থাৎ কোন সংখ্যা মৌলিক হইতে গেলে প্রথম শর্তই হচ্ছে 1, 3, 7, 9 থাকবে। বাট 1, 3, 7, 9 থাকলেই যে সবসময় মৌলিক হবে তা না, কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই এই চারটা অঙ্ক থাকতে হবে। ওকে, কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত? আপনারা তো আমার সাথে আছেন, দেখি ভালো লাগলো। নিজেরা মারামারি করবেন না, ধীরে ধীরে। এক হচ্ছে একক, এই ক্লাস। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কারো কোনো সমস্যা নাই? হাসিবুল হাসান, ক্লিয়ার? হ্যাঁ, এই ক্লাস এক হচ্ছে একক, একক ধরা হয়। মারুফুল ইসলাম, হ্যাঁ সমস্যা নাই। হাসিবুল ইসলাম, লাভ ইউ স্যার। ওকে, অঙ্কের জন্য ভালোবাসেন, থ্যাংক ইউ, এটাই যেন হয়। আনোয়ার সাকিব, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, মারামারি করবেন না, হুড়োহুড়ি করবেন না, পারাপারি করবেন না, সবাইকে বিতরণ করা হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে ফাইল আছে, একটার পর একটা যাবে, ডোন্ট ওয়ারি। আপনার প্রবলেম যা আছে সেগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ, সাথে থাকে। আচ্ছা, মৌলিক সংখ্যা থেকে বেশ কিছু প্র্যাকটিস আপনাদের করতে হবে। যেমন আমি যদি বলি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো। দেখেন, এই সিকোয়েন্সটা আমাদের মনে থাকলে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 4 4 8, 8 আর 2 মোট কয়টা? 10টি, 1 থেকে 30 পর্যন্ত, তাই না? আবার যদি বলি 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 2 থেকে 32 পর্যন্ত কয়টা? দেখেন, 2 থেকেই তো শুরু হয়েছে, তাহলে 4টা, 8টা, 12টা এবং আরেকটা 30, মোট 11টি। যদি প্রশ্ন করি কোশ্চেন করি 60 এবং 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? দ্রুত অ্যান্সার করে। মৌলিক সংখ্যার পার্থক্য কত? 60 এবং 80 এর মাঝে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? দ্রুত কমেন্ট করেন। আলম দেওয়ান, এত কমেন্ট করি কোনো রিপ্লাই দিচ্ছে না, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আল মামুন স্যার, গণিত বইয়ের যে কোনো ব্যবস্থা করে দিতে হবে। গণিত বই বাজারে যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, আর আমার বই খুব শীঘ্রই বের হবে, তার আগে আপনারা চাইলে যে কোনো বই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এই তো হয়ে গেছে, এই তো বুঝতে পারছেন। আবার যদি প্রশ্ন করি আবার যদি প্রশ্ন করি 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার
একক স্থানীয় অঙ্ক কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত? দশ থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত? দেখে এটা বের করতে পারেন কিনা দ্রুত। কোনটা বুঝতে পারেন নাই? এটা 60 এবং 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? 60 এবং 80 এর মাঝে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79, 80 এর নিচে, আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 60 এর পরেই কোনটা? 61। তাহলে এই দুটার পার্থক্য কত? বিয়োগ করে দেখেন, 8 আর হচ্ছে 1, 18। এটার সলভ এখানে। কোনটা আলমগীর হোসেন কোনটা বুঝতে পারেন নাই? ওটা সলভ করে দিলাম। আর পরেরটা 107, এখন বুঝাই দিচ্ছি। দেখেন 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল কত? তাহলে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তারা কি রকম হবে? দেখেন 10 এর পরে 11 একক স্থানীয় অঙ্ক কি 9 আছে? নাই। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 এ আছে একক স্থানীয় অঙ্ক 9। তারপর আছে 10 থেকে 60 এর মাঝে 29 এ, তারপর আছে 39 এ, তারপর 49 এবং তারপর 59। 10 থেকে 60 পর্যন্ত যে সমস্ত সংখ্যায় একক স্থানীয় অঙ্ক 9 তারা হচ্ছে এই কয়েকটা। কিন্তু এদের আমার মৌলিক চাইছে। মৌলিক মানে কি? তাদেরকে কোনো কিছু দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে না, এক এবং ওই সংখ্যা ছাড়া। তাহলে দেখেন 39 কে ভাগ যায়, 39 কিন্তু মৌলিক না, 3 13 39, 7 7 49, এটাকেও ভাগ যায়। তাহলে এই দুইটা বাদ বাকি তিনটা যোগ করে দেব, 19, 29 এবং 59। 3 9 27 7, হাতে আমার 2, 5 2 7 9 10, 107। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 107। ওকে, বুঝতে পারছি? ওকে, ওকে, আচ্ছা। এবার আমরা আরেকটা টপিকে চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। অনেক সময় আমাদের চাকরির পরীক্ষাগুলোতে এই সংখ্যাটার ভাজক সংখ্যা কতটি বা এই সংখ্যাগুলোর মাঝে কোনটি সর্বাধিক ভাজক আছে এটা নির্ণয় করতে হয়। আমরা একটা উদাহরণের মাঝে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যায়। যেমন যদি বলা হয় 72 সংখ্যাটির ভাজক সংখ্যা কতটি? ভাজক সংখ্যা মানে হচ্ছে যা দিয়ে ভাগ করা যায়, যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এক্ষেত্রে 72 কে কত দ্বারা ভাগ করা যায় সেটা আমরা যদি হাতে হাতে গুনি, যে 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, তাহলে এইভাবে করাটা হচ্ছে সময় সাপেক্ষ এবং ভুলও হতে পারে। এই জন্য আমরা কি করব? অন্য আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা কি? 72 কে লসাগু করব। 72 কে লসাগু করলে আমরা কত পাই? 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18 এবং 3 তিরিক্ষে 9। অর্থাৎ 72 থেকে পাইলাম আমরা 2 2 2 3 3, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। অর্থাৎ 2 পাইলাম 3টা, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তার সাথে গুণ হচ্ছে 3 পাইলাম 2টা, 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কয়ার, এভাবে লিখতে পারি।
এবার ভাজক সংখ্যা 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করব কিভাবে? 72-এর ভাজক নির্ণয় করব, খুব ভালো করে বোঝেন, একবার ভালো করে বোঝেন, তারপরে নিজে নিজেই করতে পারবেন। ভাজক নির্ণয় করব, এইখানে যে পাওয়ারটা পাবো সেইটা বসাবো আগে, আবার এইখানে যে পাওয়ারটা আছে সেটাও বসাবো, এবং মাঝখানে যে গুণ চিহ্ন সেটাও দেব। এখানে এখানে পাওয়ার কত? 2। খেয়াল করেন, এইখানকার পাওয়ারও বসাইছি, এইখানকার পাওয়ারও বসাইছি, মাঝখানকার গুণ চিহ্ন দিছি। এখন প্রত্যেকটার পাওয়ারের সাথে 1 যোগ করব, 3 এর সাথেও 1 যোগ, 2 এর সাথেও 1 যোগ। এইবার মান বসাবো, 3 আর 1 4 গুণন 2 আর 1 3, 3 4 12টি, অর্থাৎ 72 সংখ্যাটার ভাজক সংখ্যা হচ্ছে 12টি। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা? রফিকুল ইসলাম, অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ। মাসুম বিল্লাহ, পানি। মঈন ইসলাম খান, ক্লিয়ার স্যার, অনেক ভালো। ফরহাদ হুসাইন, থ্যাংক ইউ, খুব সুন্দর ক্লাস। ইকবাল হুসাইন। আব্দুল কুদ্দুস, বুঝতে পারতেছি না স্যার কোন অংশটা? মোসাম্মদ নাজমিন নাহার, স্যার পানি পানি। আপনারা কমেন্ট করার সময় একটু সাবধানে করবেন। আমি পুরো ক্লাস নিলাম, 1 ঘন্টার পরে যেন এরকম কমেন্ট না করেন যে স্যার বুঝিনি। এটা কোনো কোশ্চেন হলো না। কি বুঝেন নাই, কোন টপিক বোঝেন নাই, সেটা যখন বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি ক্লাস করছেন, এই টপিকটা বুঝতে পারেন নাই। ওকে? মাসুদ রানা, অঙ্কে কাঁচা তো একটু বুঝতে সমস্যা হয়। নো প্রবলেম ভাই, ঠিকঠাক হয়ে যাবে, সময় দিবেন একটু স্যার। স্যার আরেকবার। শেখ আব্দুল গাফর, ফ্যান্টাস্টিক হাসিবুল। 1 কেন যোগ করব? 1 যোগ করব আমাদের সঠিক মানটা বের করার জন্য। এটা জাস্ট একটা টেকনিক। ওকে? তাছাড়া যদি নরমালি আমি বের করতে যাই, ওই যে হাতে হাতে গুনে গুনে বের করতে হবে, সময় লাগবে, সময় সাপেক্ষ। ওকে? আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। ওকে, আমি জাস্ট আরেকবার আপনাদের দেখাই দিই কয়েকজনে কমেন্ট করছে। 72-এর প্রথমে আমরা লসাগু করলাম, যা যা পাইলাম তা গুণ করে এখানে দেখাইলাম, 2 টু দি পাওয়ার 3 3 স্কয়ার। এবার পাওয়ার গুলা শুধু বসাইলাম, এখানে 3 এখানে 2, এবং প্রত্যেকের পাওয়ারের সাথে 1 যোগ করলাম, এবং মাঝখানে তো গুণ চিহ্ন রয়ে গেল। 3 আর 1 4, 2 আর 1 3, 3 4 12টি। যারা যারা কমেন্ট করছিলেন বুঝছেন কিনা দেখেন। রাশিদা বেগম, অনেক সুন্দর ক্লাস। হ্যাঁ, কমেন্টে রিপ্লাই চাই, আমি সাধ্যমতো চেষ্টা করব যতগুলো পারি দেওয়ার জন্য। দিয়ামনি, শাহিন এল, স্যার শান্ত মনের মানুষ। ওকে, আরেকবার বুঝিয়ে দিলাম ভাই। জুয়েল হাসান, স্যার আপনি অনেক কিউট। স্যার এটা গান মানি, এটাই নিয়ম। কি সব সময় যোগ করবো? হ্যাঁ, মাঝে মাঝে। হ্যাঁ, সব সময় যোগ করব। ওটা বের করার সময় যেমন আরেকটা আপনাদের প্র্যাকটিস দিই, তাহলে বুঝবেন। যেমন 88 সংখ্যার কতটি ভাজক আছে, ভাজক সংখ্যা আছে, এটা আপনারা বের করেন। আমি একটু রেস্ট নিই। 88 কতটি ভাজক আছে এটা আপনারা বের করেন, ওই একই নিয়মে, তাহলে বুঝতে পারবেন। দেখি কয়জনে করতে পারেন। আরে পরীক্ষা তো রাত 10টায় হয়, দেরি হয়ে গেছে। সমস্যা নাই, করে দেন। ঠিক আছে, অনেকেই কমেন্ট করছেন 8টি। ওকে ওকে স্যার। আপনি হাসি মিস করতেছেন। ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু ক্লাস দেখতেছি, মানে এই একেবারে শূন্য থেকে বেসিক থেকে ধরে আমরা শেষ পর্যন্ত যে ক্লাসটা করব, ম্যাথ পানি হয়ে যাবে।
সবাই কমেন্ট করেন ম্যাথ হচ্ছে পানি, জাস্ট গান গাবেন পানি পানি পানি, ম্যাথ হচ্ছে পানি। ক্লিয়ার? এখন আমরা যে কাজটি করব, আপনাদের স্যার কিন্তু মানে ভীষণ রকমের একজন গায়ক, ঠিক আছে? তো স্যার কিন্তু চমৎকার গলায় গান গায়। বাংলাদেশের যদি আমরা 10 জন শিল্পীকে ফাইন্ড আউট করি তাহলে স্যারকে পাবেন। আর আমাদের কলিগ হিসেবে আমি তাকে চিনি, আমাদের যতগুলো ফাংশন হয় স্যার গানের মধ্যে থাকে। তো আপনারা যদি কোনো আমরা গঙ্গ করতে করতে অনেকেই হয়তো একটু ইয়া দরকার, একটু রোমান্টিকতা দরকার, একটা গান হয়ে যায়। আপনারা যদি সবাই 10 জন যদি বলেন যে স্যার গানটা হোক, তাহলেই গান হবে। দেখি কারা কারা গান চাচ্ছেন। 10 জন, যদি 10 জন চান তাহলেই হবে। স্যারের কণ্ঠে আমরা একটা গান শুনবো, যদি 10 জন বলেন যে ইয়েস স্যার গানটা হোক, তাহলেই গানটা হবে। ওকে, উই নিড ডিজিটাল বোর্ড। ভাই ডিজিটাল বোর্ডে আসলে পড়া হয় না, বুঝতে পারছেন? আমি অনেক জরিপ করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু হয় না। পানি পানি স্যার, ম্যাথ ইজ পানি, হয়ে যাক। একজন বলছে, ইকবাল বলছে স্যার গান হয়ে যাক, ওকে হোক। দুইটা বলছে হোক, তারপরে ম্যাথ হচ্ছে পানি, ওকে। তারপরে দেখি গান চাই, থ্যাংক ইউ। 3 জন বলছে গান চাই। কেয়ার কাটা বলছে হোক গান, হোক, হ্যাঁ হোক, হোক সমস্যা নাই। মিথুর রহমান বলছে হোক, হয়ে যাক সমস্যা নাই, ওকে স্যার। 10 জন কিন্তু হয়ে গেছে, আপনি কিন্তু আর না বলতে পারবেন না। আর কিন্তু না বলতে পারবেন না, ওকে স্যার শুরু দেন আপনার স্টুডেন্টরা। ওকে, গান হবে আজকে। ওকে, আমিও আছি সাথে, আপনাদের স্যারের সাথে আছি আমিও। ওকে, স্যার যেভাবে বলছে অ্যাকচুয়ালি ওরকম কিছু না। এখন আমরা ওই যে অনেক সময় বিপদে পড়ে যাই, দেখা যাচ্ছে যে একসাথে থাকলে পরে আড্ডার হলে তখন টুকটাকি করা হয়। আমি ওইভাবে গান টান পারি না। তো মাঝে মাঝে স্যারই আর কি ভালোই গান গায়, স্যারও মজা করে ভালোই, আমরা ভালো এনজয় করি একসাথেই আর কি। বুঝতেই তো পারেন অনেক সময় বিরক্তি চলে আসে, এই যা। যাই হোক, তারপরে স্যার এত করে বলতেছে যেহেতু এই জন্য আর কি, যেহেতু স্যার আমার ফাঁসাই দিছে বলা চলে। না 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 না, এইটা ফাঁসাই দাও না। স্যারের কাছ থেকে আমরা গান শুনবো আজকে। দেখি একটা গান, কি গান শুনবো? স্যার ওই যে তোমার সনে কিসের প্রীতি, এই গানটা দেন স্যার, এই গানটা দেন। ওটাই। হ্যাঁ, ওকে। একখানা পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। একখানা পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। এগো তোমার সনে কিসের পিরিতি, এগো তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি। একখানে পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। একখানে পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। আমি প্রেম করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি। আমি প্রেম করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি। ও এগো সেই প্রেমেতে হয় না বসতি, এগো সেই প্রেমেতে হয় না বসতি। বসতি গো তোমার সনে কিসের পিরিতি। ও একখানে পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। একখানে পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। আচ্ছা, ওয়াও 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 ওয়াও, স্যার স্যার আপনি কাঁপাই দিয়েছেন স্যার। ডিয়ার স্টুডেন্টস, একটু কমেন্ট করে জানান, আপনাদের স্যার কিন্তু ভীষণ রকমের গান গায়। আর আমাদের আমরা তো একসাথে থাকি সবসময় প্রায়, তো স্যারের গান হচ্ছে প্রচন্ড পরিমাণে মোস্ট ওয়ান্টেড গান আসলে স্যারের। একটু কমেন্ট করে জানাবেন কার গান কেমন লেগেছে। অসাধারণ, থ্যাংক ইউ। বম জুড়ানো কণ্ঠ, থ্যাংক ইউ। আমাদের সাথে অসাধারণ বলছেন সবাই, আমাদের সাথে নাইবা বিশ্বাস বলছে অসাধারণ স্যার, থ্যাংক ইউ। মন জুড়ানো কণ্ঠ, নাইস সং, অসাধারণ স্যার, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। ভাই বিসিএস, বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার মানে সে বুঝতে পারছেন সে গান পারে, এটা বুঝতে হবে। আপনাদের স্যার কিন্তু চমৎকার গান গায়, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ম্যাথকে, জাস্ট ম্যাথকে আমরা একটা করে ধরবো আর ওটাকে খতম করে ফেলবো। ম্যাথকে পানি করে ফেলবো ইনশাআল্লাহ, ম্যাথকে পানি করে ফেলবো। জাস্ট পানি, জাস্ট গান গাবে পানি পানি পানি, ম্যাথ হচ্ছে পানি, কোনো টেনশন নাই। ম্যাথকে আমরা পানি করে ছাড়বো ইনশাআল্লাহ, ক্লিয়ার? আপনাদের কাইসার স্যার আছে, সাইফ স্যার আছে, ম্যাথ আছে, আমরা আছি। জাস্ট পানি, যতক্ষণ পর্যন্ত পানি করতে পারিনি
ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাথ ছাড়ছি না ইনশাআল্লাহ স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আগেরটার কমেন্ট হয়তো অনেকেই করছেন, আমি জানি না কতজন পারছেন, কার কতটুকু সমস্যা তৈরি হয়েছে। আমি তারপরে ওই জিনিসটা একটু সলভ করে দিই। দেখেন এখানে আমরা যদি 88 কে লসাগু করি তাহলে পাই 44 দুগুণে 88, 22 দুগুণে 44, 11 দুগুণে 22। 11 তো মৌলিক সংখ্যা, আর যাবে না। তাহলে আমরা পেলাম 88 সমান হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 11। খেয়াল করে 11 দুগুণে 22, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইনটু 11 টু দি পাওয়ার কত 1। ওকে, এবার আমরা কি বলছি, ভাজক সংখ্যা নির্ণয় করার জন্য এটার পাওয়ার নেব, এটার পাওয়ার নেব, গুণ চিহ্ন নিব, অর্থাৎ 3 মাঝখানে গুণ চিহ্ন আর নিলাম 1, এবং প্রত্যেকের সাথে 1 যোগ করব বলছি, এটার সাথেও 1, এটার সাথেও 1। তাহলে আমরা পেলাম এখানে 4, এখানে পেলাম 2, অর্থাৎ এটা হচ্ছে 8টি। ওকে, আমি এটাও সলভ করে দিলাম। হ্যাঁ, 88 ব্যাখ্যা দিয়ে দিলাম, 88 ব্যাখ্যা দিয়ে দিলাম। আপনাদের অনলাইন ক্লাসের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনি অফলাইনে হয়তো অনেক কোশ্চেন করতে পারতেন না, লজ্জা পাইতেন, কিন্তু অনলাইনে কিন্তু সেটা আপনি টাচ করে একটা কোশ্চেন করে দেন, এবং সেটা আমরা সাধ্যমতো চেষ্টা করি সলভ করে দেওয়ার জন্য। আবার পরবর্তীতে ক্লাসগুলো আপনি যখন যেভাবে সুযোগ সুবিধা হয় আবারও দেখতে পারেন বেশ কয়েকবার। ওকে, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড়। এই টাইপের অঙ্ক চাকরি পরীক্ষায় প্রতিনিয়তই আসে, এটা আপনি 3 স্টার দিয়ে রাখেন, ভগ্নাংশের ছোট বড়। ঠিক আছে, আর ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, ছোট বড় নির্ণয়, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। ঠিক আছে, যদি কোশ্চেন করা হয় নিচের কোনটি বড়, নিচের কোনটি বড়, সেক্ষেত্রে যদি অপশন দেওয়া হয় 3/4, হতে দিলাম 7/9, গতে 8/11, এবং গতে 4/5। এখান থেকে বলা হইলো যে নিচের কোন ভগ্নাংশটি বড়। একটা সহজ একটা ফর্মুলা আমরা অবলম্বন করব, যে কোনো দুইটা অপশন ক আর খ আগে তুলনা করব। একটা হচ্ছে 3/4 আর একটা হচ্ছে 7/9। এটাকে বজ্র গুণ করব, অর্থাৎ 3 এর সাথে গুণ করব 9, 4 এর সাথে গুণ করব 7, এবং গুণ করে মানগুলো উপরে বসাবো, যেমন 3 9 27, 4 7 28। আচ্ছা, ওরা বলছে নিচের কোন ভগ্নাংশটি বড়, তাহলে এই 27 এবং 28 এর মাঝে কোনটা বড়? 28 বড়। 28 বড় মানে 7/9 বড়। তাহলে 7/9 কে রাখবো, 3/4 কে কেটে ফেলবো। এবারে যেটা আমার বড় এই দুইটার মাঝে, সেই বড়টার সাথে আরেকটা বড় তুলনা করব, অর্থাৎ এই 7/9 এর সাথে আরেকটা অপশন, সেটা হচ্ছে 8/11, এটা তুলনা করব। আবারও বজ্রগুণ করব, 7 11 77 এবং 8 9, দেখেন 7 11 77 এবং 8 9 72। তাহলে এই দুটোর মাঝে কোনটা বড়? 7/9 বড়। ঠিক আছে, তাহলে এই 7/9 কে আমরা রাখবো, এবং 8/11 এটা যেহেতু ছোট, এটাকে আমরা কেটে ফেলবো। তাহলে এই 7/9 কে সর্বশেষ আবার তুলনা করব 4/5 এর সাথে, যেটা এখন আমাদের আছে। এখন এটাও আবার বজ্রগুণ করব, 5 7 35, 4 9 36। দেখেন তো এখন কোনটা বড়, 35 না 36? অবশ্যই 36, এবং 36 কার উপরে পড়ছে? 4/5। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 4/5। ওকে, তাহলে এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছি? এই টাইপের অঙ্ক কিন্তু প্রতিনিয়তই আসে অঙ্কে, চাকরি পরীক্ষাগুলোতে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে লব যেটা বড় সেটি বড়, ওটা আমরা বাচ্চাকালে করছি, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার। আমি আপনাদেরকে শোনেন, যে কোনো অঙ্ক করার বেশ কিছু টেকনিক আছে। তা আমার কাছে বা আমরা যারা গণিত পড়াই, আমাদের টার্গেট হচ্ছে যেটা করলে মনে হয় যে আপনি সহজে বুঝবেন এবং
খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন, ভুল হওয়ার সম্ভাবনা কম, আমরা সেটা আপনাদেরকে সাপ্লাই দেব। এখন আপনার যদি কোনোভাবে মনে হয় যে আমি স্যার ভিন্ন নিয়মে ভালো করতে পারবো কম সময়, তাহলে সেটাই ফলো করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি সঠিক নিয়মে সলভ করতে পারলেই হলো। ওকে, হ্যাঁ, অনেক সুন্দর বানি স্যার, দারুণ হয়েছে, এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে এটা যদি বুঝে থাকেন, আরেকটা দেখে আপনারা করতে পারেন কিনা, যে নিচের কোন ভগ্নাংশটি ছোট। এবার কোশ্চেন করলাম যে কোনটা ছোট, এবং অপশন দিলাম 2/11, কতে দিলাম 3/11, গতে দিলাম 2/13 এবং ঘতে দিলাম 4/15। এই কটা দেখে সলভ করতে পারেন কিনা। এখান থেকে কোনটা সবচেয়ে ছোট? মোহাম্মদ মঈন শেখ স্যার, এতদিন এটা বুঝিনি, এখন পানি। ওকে, শামসুন নাহার মার্জিয়া, এটা অনেক সহজ। হ্যাঁ, ছোট চাইলে, এই যে ছোট চাইলে উদাহরণ আমি দিলাম, দেখি এখন আপনারা করে সলভ করে কমেন্ট করেন। বেশ কয়েকজন কমেন্ট করে ফেলছে অলরেডি। সাবিহা উর্মি, ইখলাস, মোস্তাদিয়া, নূর ইসলাম, ইমরান, নুরুন নাহার, মনিরুজ্জামান। মনিরুজ্জামান খ কেন? নূর ইসলাম, জান্নাতুল, জৈব যৌগ, সুমাইয়া। স্যার এনটিআরসি কোয়েশ্চেন ইমরান, গুলা সলিউশন করে দিলে ভালো হইতো, কেমন প্রশ্ন হয় বুঝতে পারলাম প্লিজ। হ্যাঁ, আপনাদের পুরো কোর্সটাই এনটিআরসি বেস্ট। আমি যে লেকচারটা সাজাইছি সেটা পুরোটাই আপনি দেখবেন যে এরপর থেকে প্রতিনিয়ত বলতেছি যে যখন যেটা আসছে ওই অনুযায়ী আপনাদেরকে সাজানো। ঠিক আছে, এখানে একই ক্লাসে আপনাদের কোশ্চেনও সলভ করা হয়ে যাবে, প্লাস বেসিক প্রিপারেশন হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা নিবন্ধন বেসটি। ঠিক আছে, তো আপনাদের একটা অনুরোধ করব, নিবন্ধন কোর্সে যেন, কারণ নিবন্ধন কোর্সের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আমি নিবন্ধন পড়াচ্ছি। তো নিবন্ধনের কোর্সে আপনি তো এটা প্রত্যাশা করতে পারবেন না যে বিসিএস সবগুলো ওইখান থেকেই হবে। তো নিবন্ধন রিলেটেড যা যা আছে যাবতীয় গুলো সলভ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ করতে হবে না। দিন শেষে আপনি দেখবেন যে নিবন্ধনের কোনো বিষয়ে আপনার অজানা থাকতেছে না, এবং সেই সাথে কিছু বোনাসও পাবেন। সবাই প্রায় কমেন্ট করছে, আমি আশা করি যেটা সবাই প্রায় বুঝতে পারছে। এবার আর একটা টপিক আমরা দেখি, বাইনারি এবং ডেসিমাল সংখ্যা। বাইনারি এবং ডেসিমাল, ডেসিমাল মানে হচ্ছে বাইনারি মানে দ্বিমিক, ডেসিমাল মানে দশমিক সংখ্যা। বাইনারি এবং ডেসিমাল, একটা থেকে আরেকটা কনভার্ট করা। ওকে, বাইনারি এবং ডেসিমাল, বাইনারি মানে হচ্ছে দ্বিমিক সংখ্যা, ডেসিমাল মানে হচ্ছে তাবাসসুম নাহিদ স্যার ব্যাচ পড়াবেন। বাইনারি এবং ডেসিমাল পড়ালে সেটা আমরা গ্রুপে জানিয়ে দিব, জানতে পারবেন ইনশাআল্লাহ। বাইনারি ও দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা এর দুইটা প্রতীক দ্বারা বাইনারি সংখ্যা বা দ্বিমিক সংখ্যা প্রকাশ করা হয়, সেগুলো হচ্ছে 0 এবং 1। আর ডেসিমাল সংখ্যা হচ্ছে 10টি প্রতীক বা চিহ্ন দ্বারা ডেসিমাল সংখ্যা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2 আর ডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য যেহেতু ভিত্তি 2, এই জন্য যে কোনো একটা সংখ্যা লিখলে, যেমন বাইনারি সংখ্যা লিখতে হয় কি কি দ্বারা, 0 এবং 1 দিয়ে। আমি যদি কোনো একটা সংখ্যা লিখি 1 0 1 1 0 1, তাহলে এইটাকে প্রকাশ করার জন্য এই দুইটা নিচে ছোট করে বসাইতে হবে, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। ডেসিমাল সংখ্যা প্রকাশ করার জন্য ডেসিমাল সংখ্যা লেখা হয় এগুলো দ্বারা। তাহলে আমি যদি একটা সংখ্যা লিখি যে 905, তাহলে এটা একটা ডেসিমাল সংখ্যা, এবং এই সংখ্যা প্রকাশ করার জন্য এই 10টা নিচে ছোট করে লিখতে হবে, ডান পাশে নিচে
কোনায় ছোট করে লিখতে হবে। ওকে, এই ছিল বেসিক আলোচনা। এইবার আমরা কিছু প্র্যাকটিস করি বা বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি নেওয়ার চেষ্টা করি। যেমন 23, এটা যেহেতু একটা দশমিক সংখ্যা, তাহলে এর নিচে ডান পাশে কোনায় ছোট করে 10 বসাতে হবে। এটা সমান কত? তার মানে কি এটা সমান দশমিক থেকে বাইনারিতে বা দ্বিমিকে কত হবে সেটা জানতে চাইছে। তাহলে এইটাকে আমরা কিভাবে বের করব? একটা খুব সহজ একটা টেকনিক আমরা ফলো করার চেষ্টা করব। দেখি, আমরা 23-এর কাছাকাছি কোন সংখ্যাকে নেব এবং প্রতিবার দ্বিগুণ করে, এবং সেটা শুরু করব 1 থেকে। 1 এর ডাবল কত? 2 এর ডাবল 4 এর ডাবল 8 এর ডাবল 16 এর ডাবল কত? 32 তো 23-এর চেয়ে বড়, তাহলে এটা নেওয়ার দরকার নাই। ওকে, এইবার এইখান থেকে সংখ্যা কতগুলো সংখ্যা যোগ করে 23 বানাবো। সবার আগে সবচেয়ে বড় সংখ্যাটা নেব 16। 16 সাথে 8 যোগ করলে হয়ে যায় 24। 23-এর চেয়ে বড়, তাহলে নেব না। 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 23। তাহলে এই চারটা সংখ্যা যোগ করলে 23 হয়। যাদের নিচে দাগ দিয়েছি, অর্থাৎ যাদেরকে যোগ করলে 23 হয়, তাদের উপরে বসাবো 1 1 1 1। আর যাদের নিচে দাগ দেই নাই মাঝখানে, তাদের উপরে বসাবো 0। তাহলে এই পুরোটাই হচ্ছে এই সংখ্যাটার দ্বিমিক সংখ্যা, অর্থাৎ 10111। দ্বিমিক লিখতে 2 লিখতে হয়, তাহলে এই সংখ্যাটার দ্বিমিক হবে এটা। বুঝতে পারছেন? মেহবিন যারা, স্যার বুঝি না, আরেকটু বললে ভালো হতো। টুনটুনি, সাউন্ড খুবই কম, ভালো মতো শুনতেছি না। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, দেখেন আপনার হয়তো ডিভাইসে একটু প্রবলেম হতে পারে। ওকে, খেয়াল করেন এই জিনিসটা বুঝছেন কিনা। আমি আরেকবার রিপিট করতেছি। বাইনারি সংখ্যার 2টা ডিজিট 0 এবং 1, ডেসিমালে 10টা। বাইনারির ভিত্তি 2, ডেসিমালে 10, এবং লেখার সময় ডান পাশে 2, ডান পাশে 10। এটা একটা দশমিক সংখ্যা, এই জন্য ডান পাশে 10 বসানো হয়েছে। এটার বাইনারি কত হবে? বাইনারি করার সময় আমরা কি করব? 1 2 4 8 এভাবে ডাবল ডাবল যেতে থাকবো, এবং যোগ করে দেখব কত যোগ করলে 23 হয়। 23-এর আগ পর্যন্ত দেখেন এখানে গেছি 1 2 4 8 16, 16-এর পরে 32 হয়তো বসায় নাই। এখন এগুলো যোগ করে দেখব কোনটা কোনটা যোগ করলে 23 হয়। 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 23। যেগুলা যোগ করে 23 হয় তাদের উপরে 1 বসাইলাম, যেটা যোগ করতে পারিনি তার উপরে 0। তাহলে এটাই হচ্ছে এটা দ্বিমিক সংখ্যা। বুঝতে পারছি? আরেকবার বুঝিয়ে দিলাম স্যার, খুবই সহজ। উম্মে হানি, রাফা স্যার, আরো একবার, হ্যাঁ আরেকবার দেখাই দিলাম, আরেকবার দেখাই দিলাম, খুব সুন্দর করে বোঝান। আসফাতুল জান্নাত, ওকে। নীলপরি, নীলপরি স্যার বুঝছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ উদাহরণ তো দেবো, আগে আপনারা এটা করে দেখান, দেখেন তারপরে দিচ্ছি উদাহরণ। যেমন 72, এটা কি সংখ্যা? 72 এটা কি সংখ্যা? দেখেন তো, বাইনারি হলে 0 আর 1 লাগতো, 0 আর 1 এর বাইরেও কিছু আছে, তাহলে এটা ডেসিমাল বা দশমিক সংখ্যা। ডেসিমাল বা দশমিক, আর বাইনারি বা দ্বিমিক। ওকে, তাহলে যেহেতু দশমিক সংখ্যা 10 বসাবো, এটা সমান কত? অর্থাৎ এটার বাইনারি কত হবে এটা বের করেন আপনারা। কোশ্চেন মুস্কান মীরা, এগুলো তো আইসিটি স্যার। বাবারে, আইসিটি না, আইসিটি না। চাকরির পরীক্ষায় যে কত কিছু করতে হয়, কত পাগলই হইতে হয়। যারা চাকরির পরীক্ষার্থী তাদের সবসময় ছাগল হারাই থাকে, আর ছাগল হারাইলে পরে পাগল হইতে হয়। চাকরির পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবেন কি আইসিটি কি বাংলা। আপনি পড়ছেন এক সাবজেক্টে, কত কিছু পড়তে হবে সব ভুলে যান, বুঝছেন? সেদিন শেষ। অনার্স পাস করেন আর যে ক্লাসে পাস করেন, চাকরির পরীক্ষা মানে আপনাকে মোটামুটি অলরাউন্ডার নিতে হবে। মনটাকে ওইভাবে সেট আপ দেন যে আমি সব পারি এবং সব পারবো, যে যত জটিল বিষয় আছে সবই পারবো। ওকে,
গাজী রব্বানি ভুলে গেছিলাম, অনেকদিন পর আবার মনে পড়লো, ধন্যবাদ। মুফতি মাইনুল ইসলাম রাজাপুরি পানি 72 থেকে কত কত বের হয়েছে। তুবা আক্তার কমেন্ট করছে নুরুন নাহার, ইলিয়াস হোসেন, শাহিদ আলী, শামীম রেজা, সবুজ এইরকম কমেন্ট কেন হয়েছে? আক্কাস আলী, দীপু, অধিকাংশের হয়ে গেছে, 2-1 জন ভুল করছে, আর 2-1 জন কমেন্ট করছে যে স্যার আর একবার। ওকে, বুঝি না। দেখেন এটা আমি খুব দ্রুত করবো, আগেটা যেহেতু ব্যাখ্যা সহকারে দেখাইছি। 72 কে ওই যে আমরা বলছি 1 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 16 32 64 64 ডাবল 128, 72 পার হয়ে যাচ্ছে, এই জন্য আর নেব না। এবং যোগ করার সময় 64 আর 32 যোগ করলে 72 পার হয়, 64 সাথে 16 যোগ করলে তাও 72 পার হয়ে যায়। 64 আর 8 কত হয়? 64 আর 8 দেখেন 72, আর কোনোটা লাগতেছেই না, লাগলেও মিলবে না। অবশ্যই এমন কিছু নিব যে দুইটা যোগ করলে বা তিনটা যে কয়টাই নেই সেগুলো যোগ করলে যেন 72 হয়। তাহলে 64 আর 8 হচ্ছে 72। তাহলে এই 64-র উপরে 1, 8-এর উপরে 1, বাদ বাকিগুলোর উপর 0। এই তো এটাই হচ্ছে দ্বিমি, অর্থাৎ 1001 10002, এটা হচ্ছে দ্বিমিক সংখ্যা। ওকে, হ্যাঁ দিলাম তো, যেটা করতে দেন ওইটা আবার বুঝিয়ে দিলে ভালো হতো। দিলাম। এবার দ্বিমিক থেকে আমরা একটা ডেসিমালে আনার চেষ্টা করি বা দশমিকে আনার চেষ্টা করি। যেমন 110011, এটা দ্বিমিক সংখ্যা না? এটা সমান যদি বলি কত, তাহলে এখান থেকে আমরা দশমিক সংখ্যা কিভাবে বের করব? 110011, ওকে, দ্বিমিক সংখ্যা। এটা থেকে দশমিকে কিভাবে নেব? আমরা ওই একই কাজ করব। সেটা কি যেন বলছিলাম? এইগুলাই কাজ করব, ওই 1 থেকে ধীরে ধীরে ডাবলের দিকে যাব। তবে এবার এইটার মানি বসায় নিব। কি কি আছে এখানে? 1 1 0 0 1 1, ওকে। এইগুলার নিচে বা উপরে সেই সংখ্যাটাই বসাবো যেটা এর আগে বসাইছি। এটা হচ্ছে 1, তার ডাবল কত 2, 2 ডাবল কত 4, 4 এর ডাবল কত 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল হচ্ছে 32। দেখেন আমি কিন্তু প্রথমে এই সংখ্যাটা বসালাম, এরপরে যা যা ডাবল হবে সেগুলো বসাইলাম। এবার খেয়াল করব যে 1 আছে কার কার উপরে। দেখেন 1 আছে এই 1 এর উপর, এই 2 এর উপর, তারপর 16 এর উপর এবং 32 এর উপর। এই কয়েকটা যোগ করেন তো কত হলো? যাদের উপরে 1 আছে তাদের শুধু যোগ করব। 32 আর 16 হচ্ছে 48, 48 আর 2 50, 50 আর 1 51, 32 যোগ 16 যোগ 2 যোগ 1 অর্থাৎ 51। অর্থাৎ ওই সংখ্যাটার দ্বিমিকের দশমিক হচ্ছে 51। 51 এর দ্বিমিক হচ্ছে 51। 110011 এর দশমিক সংখ্যা হচ্ছে 51। চল চেষ্টা করব গর্ত ধরতে হবে, গর্ত ধরতে হবে। আচ্ছা, আমি আজকে সাধ্যমতো চেষ্টা করলাম, আমি জানি না কতটুকু পারছি। আপনারা অনেকেই আছেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার জন্য, এবং যে বিষয়গুলো যে টপিকগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং আমার ভালো লাগছে যে আপনারা মোটামুটি হইহুল্লোড় না করে এবং সবাই ক্লাসের প্রতি মনোযোগ দিয়েই ক্লাসের কথাই জিজ্ঞেস করছেন, তো আমার এটা খুব ভালো লাগছে। তো ক্লাস কেমন লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানান প্লিজ। আর যে অংশটুকু আজকে একটু বাকি রইলো, যে গড়ের অংশটা, সেটা আমরা একটা ক্লাসের পরে দেখায় দিব। আপনাদের টেনশনের কোনো কারণ নাই। এটা যেহেতু ম্যারাথন একটা কোর্স, সেহেতু আপনাদের সবগুলা ক্লাসই হবে এবং
সেই সাথে যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো প্রয়োজনে আবার দরকারে আপনাদেরকে আবার দেখানো হবে। তো এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না। ক্লাস শুধু কেমন লাগলো একটু কমেন্ট করেন, আমরা একটু একটু কমেন্ট করে তারপর আজকের মতন বিদায় নেব। স্যার কি পাশে আছে? হ্যাঁ স্যার পাশে আছে। কিছু বলবেন? মাহফুজুল মোহাম্মদ সবুজ, আক্কাস আলী করতে দেন স্যার। হ্যাঁ হয়ে গেল। পুরা জল পানি, রফিক ইসলাম, মাসুদ হাসান আলহামদুলিল্লাহ, সুমাইয়া কমেন্ট করছে। আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমাদের ম্যাথ আমরা পানি করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাথের কোনো সমস্যা থাকবে না। আজকে আমাদের প্রথম ক্লাস একেবারে জিরো থেকে, শূন্য থেকে। এই বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। এগুলো থেকেই প্রশ্ন পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এবং ম্যাথে যদি 25টা প্রশ্ন থাকে, আমি বিশ্বাস করি যদি আপনার রেগুলার ক্লাসগুলো করেন খুব মনোযোগ সহকারে, 25-এর মধ্যে মিনিমাম 22 পাবেন ইনশাআল্লাহ। আমাদের টার্গেট 25-এ 25, কিন্তু 25-এর মধ্যে মিনিমাম 22 পাবেন। ক্লিয়ার? এই জন্য আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, কারণ চাকরি পাওয়াটা ভাই এত সহজ না। নিবন্ধনের চাকরি অনেকে ভাবছেন 25-40 পাইলে পাস, স্যারের 3-4টা ক্লাস করলেই হবে। হ্যাঁ হবে, কিন্তু একজন শিক্ষক হিসাবে আপনাকে একটু অ্যাডভান্স থাকতে হবে। ক্লিয়ার? আপনাকে একটু জানতে হবে, একটু যদি জেনে যদি আপনি যদি ম্যাথ ভালো পারেন, ভাই আপনার কোনো কিছু শিক্ষা, কোনো কিছু বিফলে যায় না। আপনি যদি ম্যাথ ভালো পারেন, আপনি যদি কোনো একটা স্কুলের টিচার হন বা কলেজের শিক্ষক হন, তাহলে আপনি ম্যাথ প্রাইভেটও পড়াইতে পারবেন। আপনি যদি ইংলিশ ভালো পারেন, তাহলে আপনি ইংলিশ প্রাইভেট পড়াইতে পারবেন। এই কম্পিটিটিভ যুগে আপনি যদি অলরাউন্ডার না হন, তাহলে কিন্তু সম্ভব না। এই ক্লাসগুলো দেওয়া হয়েছে যারা একেবারে বেসিক থেকে। আমি কিন্তু একে পোল করেছি যে কিভাবে পড়তে চান, সবাই বলছেন বেসিক থেকে, বেসিক থেকে। এই আজকে যে ম্যাথ শুরু হলো, আমাদের গড় এবং হচ্ছে এই যে সংখ্যার ধারণা একসাথে ছিল, কিন্তু আমরা গড়টার উপরে আরেকটা ক্লাস নিব। কেমন? কোনো টেনশন নাই, গড়ের উপরে আরেকটা ক্লাস হবে। আপনাদের জন্য যা করা দরকার ঠিক সেটাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার চমৎকারভাবে ক্লাস নিয়েছেন। পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দর হবে আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকে পরীক্ষা আছে, একটু পরে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সবাই রেডি থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আর সবাই প্রত্যেকেই একটা করে রিভিউ দিবেন ভাই, আপনাদের একটা রিভিউ দরকার। আর এই মাসেই হয়তো শেষের দিকে 19তম নিবন্ধন সার্কুলার হবে। এই জন্য ঘুম থেকে জেগে উঠতে হবে। ঘুম থেকে জেগে উঠেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করেন, উত্তম রিজিক দাতা। প্রিয় ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ সুইট ড্রিম। গুড নাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।